স্বাগত সিটিভিএনে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। প্রত্যেক দিনের মতো আজও আমরা উপস্থিত হয়েছি একটি বিষয়, তার সঙ্গে একজন টিচারকে নিয়ে, যিনি আপনাদের যা যা কনফিউশন রয়েছেন, অর্থাৎ যে বিষয়ক এবং তার সঙ্গে যে চ্যাপ্টার নিয়ে আমরা পড়াশোনা করব তা নিয়ে আপনাদের যা যা কনফিউশন রয়েছে তার সমস্ত কিছু ক্লিয়ারেন্সের জন্য আমরা একটি বিষয় নিয়ে প্রত্যেক দিন আলোচনা করি এবং তার সঙ্গে একটি বিশিষ্ট বা একটি কোনো চ্যাপ্টার থাকে, সেই চ্যাপ্টারটাকে নিয়ে আমরা আলোচনা করি। চেষ্টা করা হয় যে ওই সিলেবাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হয়। তেমনই আজকেও আমরা আলোচনা করব। আজকে আমরা ক্লাস 12-এর ফিজিক্স নিয়ে পড়াশোনা করব। আমি আরও একবার জানিয়ে দিই, আজকে আমরা ক্লাস 12-এর ফিজিক্স নিয়ে পড়াশোনা করব এবং ফিজিক্সের মধ্যে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়াশোনা করব সেটা একবার আপনাদের জানিয়ে দিই। ধারক ও ধারকত্ব, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়ক যা যা প্রশ্ন রয়েছে আমরা মোটামুটি একটা সেট করেছি, সেই অনুযায়ী এগোচ্ছি। তবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ক, যে তোমরা জানতে চাইছো স্যারের কাছে, দেখো এখানে সরাসরি নাম্বার রয়েছে, যাচ্ছে ফোন নাম্বার, তোমরা সেখানে ফোন করতে পারো। ফোন করে তোমাদের যা যা কোয়ারি রয়েছে তোমরা জানতে পারো। এবং এই বিষয়ক আজকে আমাদের যিনি পড়াবেন, অর্থাৎ এই ফিজিক্স যিনি আজকে আমাদের বোঝাবেন, তিনি ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমি একটু পরিচয়টা করে দিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার সৌরভ দাশগুপ্ত, মিত্র ইনস্টিটিউশন মেন। স্যার, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। স্যার আজকে আমাদের সঙ্গে প্রথম যুক্ত হয়েছেন, ফলে স্যারকে একটা প্রশ্ন আমি একটু যাবো যে স্যার, আমরা ইতিমধ্যেই যা পরিস্থিতি তাতে প্রত্যেকেই প্রায় বাড়ির মধ্যে, ফলে তেমনভাবে যে পড়াশোনাটা হচ্ছে নিঃসন্দেহে, কিন্তু স্কুলে বা ইনস্টিটিউশনে গিয়ে যে পড়াশোনাটা হয় সেটা তেমনভাবে আমরা করতে পারছি না। ফলে যাটা করা হচ্ছে বাড়িতে এবং তার সঙ্গে অনলাইন এডুকেশন, আপনি কি বলবেন স্টুডেন্টদের? আমি স্টুডেন্টদের বলবো যে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা স্কুল ওরিয়েন্টেড পড়াশোনাটাই মেনলি করেছি, কিন্তু সেই সময় এই ইন্টারনেটের পরিষেবা বা বৈদ্যুতিন মাধ্যমগুলোর পরিষেবা আমরা সেই সময় পাইনি। আমরা শুধুমাত্র টিচারের উপর নির্ভর করেই পড়াশোনা এগোনোর চেষ্টা করেছি, বই পুস্তক এগুলো পড়েছি, এবং যখনই কোনো ডাউট হয়েছে বই পড়ে তখন আমরা শিক্ষক মশাইয়ের কাছে গেছি এবং তার কাছে গিয়ে সেই ডাউট ক্লিয়ার করার চেষ্টা করেছি। মনে যা প্রশ্ন জেগেছে সেটা দূর করার চেষ্টা করেছি। কিন্তু এখন হাতের কাছেই রয়েছে আমাদের বৈদ্যুতিন মাধ্যম, রয়েছে ইন্টারনেট। ফলে ছাত্রছাত্রীরা যদি সেভাবে চেষ্টা করে, সেভাবে যদি খোঁজার চেষ্টা করে, নিশ্চয়ই তার প্রশ্নের উত্তর পাবে। তবে সামনাসামনি বসে একটা জিনিস যদি কোনো ছাত্রকে বোঝানো যায়, তাহলে মনে হয় তার মনের প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে সে বলতে পারবে এবং তাকে উত্তরও দেওয়া যাবে এবং সে বুঝতেও পারবে। তবে এই বৈদ্যুতিন মাধ্যমের যে চেষ্টা চলছে, আমার মনে হয় এতে যথেষ্ট ফল পাওয়া যাবে এবং ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হবে। আচ্ছা, তাহলে আজকে বরঞ্চ আমরা পড়াশোনা শুরু করি। আজকে আমি আরও একবার বলে দিই, ক্লাস 12-এর ফিজিক্স নিয়ে আজকে আমরা পড়াশোনা করব এবং তার সঙ্গে ধারক এবং ধারকত্ব, এই বিষয়টা নিয়ে বা এই চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়াশোনা করব। আমরা কিছু প্রশ্ন সেট করেছি, সেরকম আমরা এগোচ্ছি। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে, আমি আবারও বলছি, তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা সরাসরি ফোন করতে পারো। আচ্ছা, আজকে আমাদের প্রথম প্রশ্ন আমরা যেটা সেট করেছি সে অনুযায়ী, ধারক কাকে বলে? তবে কি একদম স্যার। আচ্ছা, ধারক বলতে আমরা যেটা বুঝি, ধারক শব্দটার অর্থ হচ্ছে যা ধারণ করে রাখে। ধারণ করা এক্ষেত্রে যেটা করে রাখে সেটা হচ্ছে আধান, কিছু পরিমাণ আধান ধারক তার মধ্যে ধরে রাখে এবং প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ যখনই সার্কিটের প্রয়োজন হয় তখন ধারক প্রয়োজন অনুযায়ী সেই আধানগুলোকে ত্যাগ করে। এর ফলে কি হয়? এর ফলে একটা কন্টিনিউয়াস ফ্লো অফ চার্জ, অর্থাৎ একটা নিরবচ্ছিন্ন আধানের প্রবাহ পাওয়া যায় বর্তনীর মধ্যে। সার্কিটকে আমরা ইংরেজিতে বর্তনীকে সার্কিট বলি। তা বর্তনীর মধ্যে একটা নিরবচ্ছিন্ন একটা প্রবাহ পাওয়া যায়। ধারক এই কাজটা করে। ধারক আসলে দুটো পরিবাহী পাত এবং তার মাঝখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম, এই ব্যবস্থাটাকে বলা হয় ধারক। এই ব্যবস্থার মধ্যে আধান জমা হয়ে থাকে এবং প্রয়োজন অনুযায়ী আধান বর্তনীর মধ্যে প্রবাহিত হয় এবং আমরা বর্তনী থেকে যে পরিষেবা প্রয়োজন সেটা পেতে পারি। আচ্ছা, এই প্রসঙ্গে যদি আমরা প্রথম ছবিটা দেখতে পাই, আমি বলবো আমার যারা রয়েছেন, হ্যাঁ এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি একটা ধারক। এই ধারক ব্যবহার করা হয় বিভিন্ন যে ইলেকট্রনিক বর্তনী আছে, সার্কিট আছে, ইলেকট্রনিক সার্কিটে এই ধারক ব্যবহার করা হয়। যারা উৎসাহী ছাত্রছাত্রী তারা নিশ্চয়ই কোনো না কোনো
একটা সার্কিট বোর্ড দেখে থাকবে, সেই সার্কিট বোর্ডে এই ধারক রয়েছে। এই ধারকে দুটো উপরের দিকে দুটো পায়ের মতো বেরিয়ে আছে, এরা পজিটিভ নেগেটিভ দুটো অংশ, এই দুটোকে জোড়া হয় সার্কিট বোর্ডে, অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ড যাকে আমরা পিসিবি বলি সংক্ষেপে, সেই পিসিবির মধ্যে এটাকে যুক্ত করা হয়। এখানে লেখা আছে দেখো 2200 মাইক্রোফ্যারাড। এই মাইক্রোফ্যারাড এটা ধারকত্বের একক এবং এটা 25 ভোল্টে কাজ করে। এই ধারকটা ব্যবহার করে আমরা একটা প্রায় 22.5 ওয়াটের বাতি এক মুহূর্তের জন্য জ্বালাতে পারি। কি কাজে লাগবে? এটা ফ্ল্যাশ বাল্বের কাজে লাগবে। ফ্ল্যাশ বাল্বে আমরা একটা 1.5 ভোল্টের ব্যাটারি ব্যবহার করে আমরা 22.5 ওয়াট 22.5 ওয়াটের মতো তৈরি করতে পারি। তার পুরোটাই করে কিন্তু এই ধারক। এইটাই হলো ধারকের ইউটিলিটি, ধারকের ব্যবহার। আমরা এই ধারক সম্পর্কেই আজকে আলোচনা করব। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ, আমি কি একটু বোর্ডে যেতে পারি? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি আরও একবার বলে দিই, ক্লাস 12-এর ফিজিক্স নিয়ে আজকে আমরা পড়াশোনা করছি এবং ধারক ও ধারকত্ব এই বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার সৌরভ দাশগুপ্ত। তিনি ইতিমধ্যেই ধারক কি সেটা বুঝিয়েছেন এবং তার সঙ্গে ছবিও কিন্তু দেখিয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে যাব, তবে তার আগে স্যার বোর্ডে দেখাচ্ছেন। ধারকে এই দুটো পাতের মাঝখানে ব্যবহার করা হয় একটা ডাইইলেকট্রিক অর্থাৎ পরাবৈদ্যুতিক মাধ্যম। এই পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যবহার করে এর মধ্যে আধান জমা করা হয়। এটাকে চার্জ আমরা কিভাবে করব? এটাকে চার্জ করার জন্য আমরা একটা ব্যাটারি ব্যবহার করব, একটা সেল ব্যবহার করি। একটা ব্যাটারি এখানে ব্যবহার করা হচ্ছে। এই ব্যাটারি কি করছে? এই ব্যাটারির এদিকটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। যখন এই পজিটিভ নেগেটিভ এইভাবে একটা ধারকের দুটো পাতের সঙ্গে যুক্ত করা হচ্ছে, তখন পজিটিভ থেকে কি হচ্ছে, এখান থেকে যে ঋণাত্মক আধান, প্রথমত এর মধ্যে কোনো রকম আধান ছিল না, এই ধারকে কোনো আধান ছিল না, তাহলে ধরা যেতে পারে এর মধ্যে পজিটিভও ছিল নেগেটিভও ছিল। পজিটিভ নেগেটিভ সমসংখ্যায় ছিল, যার জন্য এর মধ্যে আধানের কোনো বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়নি, কোনো আহিত অবস্থা এর মধ্যে দেখতে পাওয়া যায়নি। অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ এই সংখ্যাগুলো এখানে যদি 1 2 3 4 5 6 থাকে, এখানেও 1 2 3 4 5 6, এখানেও একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এইভাবে মোট সংখ্যাটা কিন্তু শূন্য, অর্থাৎ মোট আধানের পরিমাণ কিন্তু শূন্য। এবার যখন ব্যাটারিটা যুক্ত করা হলো, যখন সেলটা এর সাথে কানেক্ট করা হলো, তখন আমরা কি পাচ্ছি? তখন আমরা দেখছি পজিটিভ এই ইলেকট্রনগুলোকে অর্থাৎ নেগেটিভ আধানগুলোকে আস্তে আস্তে ওর দিকে টেনে নিচ্ছে। অর্থাৎ একটা ইলেকট্রন এখান থেকে বাদ হয়ে গেল, একটা ইলেকট্রন চলে এলো এপাশে। একই রকমভাবে এ একটা ইলেকট্রনকে এপাশে পাঠিয়ে দিচ্ছে। একটা ইলেকট্রন যদি এখানে পৌঁছায়, তাহলে সে একটা কি করবে? একটা পজিটিভ চার্জকে ক্যান্সেল করবে। এইভাবে ধীরে ধীরে আবার একটা ইলেকট্রন যদি এদিকে প্রবাহিত হয়, একটা ইলেকট্রন এখান থেকে প্রবাহিত হলো এবং সেই এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আরেকটা ধনাত্মক আধানকে নিষ্ক্রিয় করলো। এইভাবে চলতে থাকলে একটা সময় আমরা দেখব যে এইখানে সবগুলো ঋণাত্মক হয়ে গেছে, এখানে সবগুলো ঋণাত্মক, এখানে আমরা সবগুলোকে নেগেটিভ পাবো এবং এখানে আমরা সবগুলোকে পজিটিভ পাবো, এখানে আমরা সবগুলোকে পজিটিভ পাবো। এইভাবে একটা ধারক আহিত হবে, এইভাবে একটা ধারক আহিত হবে। এর একটা পাত সম্পূর্ণ ধনাত্মক হবে এবং অন্য পাতটি সম্পূর্ণ ঋণাত্মক হবে। এইভাবে সে আধানটা সংগ্রহ করবে এবং আধানকে ধরে রাখতে পারবে। এবারে যদি আমরা এখানে একটা বাল্ব ব্যবহার করি, এখানে যদি আমরা একটা বাল্ব ব্যবহার করি, যে মুহূর্তে এখানে ধরো কানেকশন নেই, এই মুহূর্তে যে মুহূর্তে আমরা এই কে সুইচটাকে অন করব, সেই মুহূর্তে সম্পূর্ণ আধান এই বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। ব্যাটারির সাথে এখানে এর একটা পার্থক্য আছে। সম্পূর্ণ আধান কয়েক মিলি সেকেন্ডের মধ্যে দিয়ে এই বাল্বের মধ্যে দিয়ে চলে যাবে। কয়েক মিলি সেকেন্ড সময় লাগবে প্রবাহিত হতে। কয়েক মিলি সেকেন্ডের মধ্যে যদি এটা বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে মুহূর্তের মধ্যে বাল্বটা জ্বলে উঠবে এবং প্রচুর আলো দেবে। যেটা আমি প্রথমেই বলছিলাম, একটা ক্যাপাসিটারের ছবিতে, একটা ধারকের ছবিতে, যে 2200 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটার, সেটা একটা 1.5 ভোল্টের ব্যাটারির সাহায্যে প্রায় 22.5 ওয়াট একটা বাতিকে জ্বালিয়ে দিতে পারে কয়েক মিলি সেকেন্ডের জন্য। তো এই ধারকের ব্যবহার সম্পর্কে আরেকটা ছোট কথা বলি।
সেটা হচ্ছে যে মনে করো একটা জলের পাইপ দিয়ে জল পড়ছে, জলের পাইপ দিয়ে জল পড়ছে এবং এখানে একটা স্টপকক লাগানো, একটা প্যাঁচ লাগানো, যেটা আটকে দিলে জল পড়া বন্ধ হয়। তাহলে আমরা এখানে জল পাচ্ছি, এখানে আমরা জল পাচ্ছি, এই স্টপককটা খোলা রয়েছে, জল পাচ্ছি, স্টপকক বন্ধ করছি, জল পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আমরা একটা ট্যাঙ্ক যদি ব্যবহার করি, এবং ট্যাঙ্কের একটা খোলা মুখ রাখি, তাহলে মনে করো ট্যাঙ্কটা এই অবধি ভর্তি হয়ে গেল, তারপরে আমরা এইখানকার স্টপককটা, এখানে একটা স্টপকক ইউজ করে স্টপককটা খুলে দিলাম, জল পড়তে আরম্ভ করলো। এইখানে স্টপককটা আমরা খুলে দিলাম, এই স্টপককটা খোলা আছে, এটা ভর্তি হলো, তারপরে এই স্টপককটা খুলে দিলাম এবং জল পড়তে আরম্ভ করলো। কিছুক্ষণ পরে যদি আমরা এটা বন্ধ করি, তাহলে যতক্ষণ ট্যাঙ্কের এই লেভেলটা রয়েছে, এই উচ্চতা, জলের উচ্চতা রয়েছে, ততক্ষণ কিন্তু আমরা একটা নিরবচ্ছিন্ন প্রবাহ পাবো, জলের প্রবাহ। আবার যখন এটা কমে আসবে, আবার এটাকে খুলে দিয়ে ট্যাঙ্কটা ভর্তি করে নিলেই হবে। সার্কিটের ক্ষেত্রে এটা পাওয়ার সোর্স, অর্থাৎ এটা থেকে আমরা পাওয়ারটা পাচ্ছি, আর এইটা হচ্ছে ক্যাপাসিটার। এ কি করছে, যে পাওয়ারটা আসছে, সে পাওয়ারটা যদি কখনো বন্ধ হয়ে যায়, তাহলেও যাতে একটা কন্টিনিউয়াস ফ্লো অফ চার্জ হয় সেটাকে এনশিওর করছে, অর্থাৎ সেটাকে প্রতিষ্ঠিত করছে যে সব সময় আমরা একটা নিরবচ্ছিন্ন প্রবাহ পেতে পারবো। এইটাই হচ্ছে ধারকের প্রধান কাজ, ধারকের এইটা হচ্ছে কাজ। ধারক আমরা এই কারণে সার্কিটে ধারক আমরা ব্যবহার করি। মনে রাখতে হবে যে দুটো জিনিস আমরা খুব সার্কিটে পাই, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা ক্যাপাসিটার। রেজিস্ট্যান্স বা রোধ, সেই সম্পর্কে তোমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছো, আর ক্যাপাসিটার। হায়ার সেকেন্ডারি সিলেবাসের মধ্যে এই দুটো প্যাসিভ কম্পোনেন্ট সার্কিটের খুব গুরুত্বপূর্ণ, এই দুটো অংশ রয়েছে, এই দুটো অংশ খুব ভালো করে শিখতে হয়। এটা ধারকটা আমি যেটা বললাম, এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে ধারক সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর তুমি নিজেই করতে পারবে। আমরা যদি পরবর্তী প্রশ্ন, অবশ্যই আমাদের পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। ক্যাপাসিটরকে কন্ডেন্সার বলা উচিত নয় কেন? আমি আরও একবার বলে দিই, ক্যাপাসিটরকে কন্ডেন্সার বলা উচিত নয় কেন? এটার সঙ্গে সঙ্গে আমি একটা ছবিও দেখিয়ে দেবো। হ্যাঁ, আপনি পড়িয়ে নিন, তারপর আমি ছবি দেখিয়ে দেবো। ক্যাপাসিটারকে কন্ডেন্সার বলা হয়, সাধারণ কথায় কন্ডেন্সার বলা হয়, অর্থাৎ আমরা জানি ফ্যানে একটা কন্ডেন্সার রয়েছে, ফ্যানের কন্ডেন্সার খারাপ হয়ে গেল, এই প্রচলিত অর্থে আমরা এগুলো বলি। কিন্তু কন্ডেন্সার বলা উচিত নয়, এই কারণ এখানে কিছু কন্ডেন্সড হচ্ছে না, কিছু ঘনীভবন হচ্ছে না, কোনো বস্তুকে বা কোনো পদার্থকে ঘনীভূত করা হচ্ছে না, কন্ডেন্সড হচ্ছে না। যেহেতু কন্ডেন্সড হচ্ছে না, তাই এটাকে আমরা কন্ডেন্সার বলা উচিত নয়। এটাকে তো কন্ডেন্সার বলা হয়, দেখবে ফ্যানের ক্ষেত্রে আমরা কন্ডেন্সার বলি, ওটা আসলে একটা ক্যাপাসিটার। ফ্যানের যখন প্রসঙ্গটা উঠলই, তখন একটা কথা বলি, সেটা হচ্ছে ওখানে একটা ক্যাপাসিটার থাকে, সেই ক্যাপাসিটারটা কিন্তু ফ্যানের স্পিডটাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটা ফার্স্ট যে থ্রাস্টটা, অর্থাৎ প্রথমবারে ফ্যান যেটা গতিবেগ পাচ্ছে, সেই গতিবেগটা উৎপন্ন করার ক্ষেত্রে ওই ক্যাপাসিটারের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। ওই ক্যাপাসিটারটাই কিন্তু ওই কাজটা করছে। যখন ক্যাপাসিটার দুর্বল হয়ে আসে, তখন অনেক সময় আমরা কী করি, একটু লাঠি দিয়ে ফ্যানটাকে ঘুরিয়ে দিলাম, ফ্যানটা ঘুরতে আরম্ভ করলো। এইটা আমরা করতে পারি। এই ছবিটা এখন দরকার নেই, ওকে, ঠিক আছে। তো এইটা আমরা এখন করতে পারি, এই ক্যাপাসিটারটা ব্যবহার করা হয়। ওই ক্যাপাসিটার কিভাবে তৈরি করা হয়, ওই ক্যাপাসিটারের মধ্যে অনেকগুলো প্লেট থাকে, তার মধ্যে একটা ডাইলেকট্রিক মিডিয়াম বা পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে। এটা হচ্ছে সাধারণ একটা থিওরি। কিন্তু আমরা যে ক্যাপাসিটার, এই প্রথম যে ছবিটা দেখেছিলাম, সেই ক্যাপাসিটার তৈরি হয়, যদি কখনো খুলে ভেতরটা দেখা যায়, তাহলে দেখা যাবে একটা প্লাস্টিক ইনসুলেটরের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল খুব ভালো করে প্যাঁচানো রয়েছে, আর দুটো ফয়েলের মাঝখানে একটা ডাইলেকট্রিক মিডিয়ামের লেয়ার দেওয়া আছে। ওই অবস্থায় পুরো জিনিসটাকে যদি কখনো খুলে ফেলা হয়, তাহলে দেখা যাবে অনেক লম্বা একটা অ্যালুমিনিয়ামের শিট পাওয়া যাবে, তার মাঝখানে ডাইলেকট্রিক মিডিয়াম রয়েছে, এবং যে কোনো দুটো শিট থাকে এবং প্যাঁচানো থাকে, মাঝখানে ডাইলেকট্রিক মিডিয়াম থাকে। এইখানে একটা কথা বলি, যদি ভোল্টেজ বাড়ানো হয়, খুব বিভব পার্থক্য খুব বাড়ানো হয় দুটো প্লেটের মাঝখানে, তাহলে একটা সময় কি করে, ডাইলেকট্রিক মিডিয়াম যেটা নাকি অন্তরকের কাজ করছিল, ইনসুলেটরের কাজ করছিল, সেটা তার ইনসুলেটিং যে প্রপার্টিটা, সেটা নষ্ট হয়ে যায়। ইনসুলেটিং প্রপার্টি নষ্ট হয়ে গেলে তখন ওর মধ্যে দিয়ে ডিসচার্জটা হয়, এবং যখন ডিসচার্জ মানে তড়িৎক্ষরণ, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক পাতের মাঝখান দিয়ে তড়িৎক্ষরণ হলো।
অর্থাৎ ঋণাত্মক পাত থেকে প্রচুর ইলেকট্রন একসঙ্গে ধনাত্মক পাতে পৌঁছে গেল, ফলে একটা প্রবল তাপ উৎপন্ন হবে এবং শব্দ করে ওই ক্যাপাসিটারটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ড্যামেজ অফ দ্য ক্যাপাসিটার, ক্যাপাসিটারটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। একেবারে আমাদের পরের প্রশ্ন রয়েছে, ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আরেকবার বলে দিই, ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ধারকের ধারকত্ব ধারকের পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। মনে করো এইরকম একটা ফ্রেম রয়েছে, সেই ফ্রেমের মধ্যে একটা প্লেট ঝোলানো আছে, সেই ফ্রেমের মধ্যে একটা মেটালিক প্লেট ঝোলানো আছে, এরকম একটা মেটালিক প্লেট ঝোলানো আছে। এই মেটালিক প্লেটটাকে আমি ইচ্ছে মতো গোটাতেও পারি, অর্থাৎ উপরের দিকে তুলতেও পারি, আবার নামিয়েও দিতে পারি। যত এর ক্ষেত্রফল বাড়ে তত দেখা যায় যে এর ধারকত্ব বৃদ্ধি পায়, ধারকত্ব বৃদ্ধি পায়। এখানে এতবার আমরা ধারকত্ব সম্পর্কে বললাম, ধারকত্ব বৃদ্ধি পায় কথা বলছি। ধারকত্ব আসলে কোনো একটা ধারকে যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয়, তাহলে দেখা যায় ওর বিভব ভি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং কিউ এবং ভি পরস্পর সমানুপাতিক। কিউ পরিমাণ আধান দেওয়ার ফলে ওর বিভব যদি ভি পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে দেখা যায় কিউ এবং ভি পরস্পর সমানুপাতিক। এখান থেকে আমরা লিখতে পারি কিউ ইকুয়ালস টু ভি সি। সি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এই সি হচ্ছে ধারকত্ব। সি ইকুয়ালস টু কিউ বাই ভি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। যখন দেখা যাবে যে এইভাবে আমরা শীটটাকে এক্সপ্যান্ড করেছি, অর্থাৎ শীটটাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিলে এর কী হবে? বাড়িয়ে দিলে এর বিভব কমে যাবে, ভি কমে যাবে। কারণ এখানে আসলে আমরা অনেকগুলো আধানকে এক জায়গায় রাখতে পেরেছি। যত স্পেস বাড়বে তত বেশি আধান ওখানে অ্যাকোমোডেট করতে পারবো, অনেক বেশি পরিমাণে আধান ওখানে পৌঁছতে পারবে, থাকতে পারবে। আসলে আধানগুলো তো একই ধরনের মানে হয় এখানে সম্পূর্ণ ধনাত্মক আধান আছে অথবা সম্পূর্ণ ঋণাত্মক আধান আছে। তাহলে এদের মধ্যে এরা যেহেতু একই রকম আধান, সম আধান, তারা পরস্পরকে বিকর্ষণ করছে। ফলে যত স্পেস বাড়বে তত বেশি পরিমাণে আধানকে আমরা ওখানে অ্যাকোমোডেট করতে পারবো, অত বেশি পরিমাণে আধান ওখানে থাকতে পারবে। তো এই শীটটা যত আমরা বড় করব তত দেখব এর বিভব বেড়েছে। এইটাকে আমরা একটা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ দিয়েও দেখাতে পারি, একটা ইলেকট্রোস্কোপ ইউজ করেও এটাকে দেখানো যায়। এরকম একটা ইলেকট্রোস্কোপ ইউজ করা হয়, ইলেকট্রোস্কোপ বা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, তোমরা এটা পড়েছো আগে। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রে দুটো পাত, এর ফাঁক বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভর করে আমরা বুঝতে পারি যে এর মধ্যে পোটেনশিয়াল বাড়লো, বিভবটা বাড়লো না কমলো। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমরা যদি দেখি যে এইরকম রয়েছে, যদি শীটটাকে আমরা গুটিয়ে নিয়ে আসি, শীটটাকে আমরা যদি এরকমভাবে গুটিয়ে যদি আমরা এরকম একটু ছোট করে দিই, তাহলে আমরা দেখব যে এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র এইভাবে আরও বেশি ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ এর বিভব বৃদ্ধি পেয়েছে। তাহলে এই বিভব বৃদ্ধি পেলে, বিভব যদি এখানে বৃদ্ধি পায়, তাহলে সি অর্থাৎ ক্যাপাসিটেন্স হ্রাস পাচ্ছে। এই ক্ষেত্রে ক্যাপাসিটেন্স হ্রাস পাচ্ছে। আগের ক্ষেত্রে আমরা বলেছি, আগের ক্ষেত্রে ফাঁকটা ছোট ছিল, বিভব কম ছিল, অর্থাৎ ক্যাপাসিটেন্স বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ ধারকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে তত এর ধারকত্ব বৃদ্ধি পাবে। ধারকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল উপর নির্ভর করে এর ধারকত্ব নির্ভর করবে। এছাড়া আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ধারকের কাছে কোনো বস্তুর উপস্থিতি, পরিবাহীর উপস্থিতি। মনে করো একটা ধারক আমরা ব্যবহার করছি, এই একটা ধারক, এই ধারকের সম্পূর্ণ ধনাত্মক আধান দেওয়া হয়েছে। এবার এর কাছে যদি আমরা একটা পরিবাহী বস্তু নিয়ে আসি, তাহলে এই পরিবাহী বস্তুর ঋণাত্মক অংশগুলো, ঋণাত্মক আধানগুলি এর কাছে চলে আসবে। তারপরে যদি এটাকে আমরা সংলগ্ন করি, তাহলে দেখা যাবে যে এই মুক্ত আধান, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক পরস্পর আকর্ষিত অবস্থায় আছে। এই মুক্ত আধান সম্পূর্ণ গ্রাউন্ড হয়ে যাবে, অর্থাৎ ভূমিতে চলে যাবে। এর ফলে এর ধারকত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনো পরিবাহী বস্তু যদি ধারকের পাতের কাছে নিয়ে আসি, তাহলে সেই ধারকের ধারকত্ব কিন্তু বৃদ্ধি পাবে। আবার যদি আমরা কোনো ডাইলেকট্রিক মিডিয়াম ব্যবহার করি, পরাবৈদ্যুতিক মাধ্যম যদি ব্যবহার করি, তাহলেও কিন্তু এই ধারকত্ব বৃদ্ধি করা সম্ভব। আমরা এরপরে ডাইলেকট্রিক সম্পর্কে আলোচনায় যাব।
ডাইলেকট্রিক সম্পর্কে যদি আমরা একটা পরের ছবি প্রশ্নটা যাব ছবিটা না ওই ছবিটা যদি আমরা ধারকের আচ্ছা, ছবিটা দেখি। অবশ্যই অবশ্যই এটা তো হ্যাঁ এরপরে একটা ধারকের ছবি আছে, দুপাশে মাঝখানে একটা ডাইলেকট্রিক মিডিয়াম দিয়ে দেখে একটা নিচ্ছি, ছবি এক আছে, second। পজিটিভ নেগেটিভটা নয় অন্যটা। হ্যাঁ এই ছবিটায় যদি আমরা দেখি, এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি একটা সেল, যেটা আমি প্রথমে এই ছবিটা এঁকেছিলাম, একটা সেল দেখানো আছে। সেই সেলের পজিটিভ অংশের সঙ্গে ধারকের যে পাতটি যুক্ত আছে সেই পাতটি ধনাত্মক, এবং ঋণাত্মক অংশে যেটা যুক্ত আছে সেই পাতটি হচ্ছে ঋণাত্মক। আধানগুলি ওইভাবে জমা হয়েছে এবং এদের মাঝখানে যে ডাইলেকট্রিক মিডিয়ামটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাদা অংশটা। সাদা অংশ হচ্ছে ডাইলেকট্রিক মিডিয়াম। ওই ডাইলেকট্রিক মিডিয়াম বা পরাবৈদ্যুতিক মাধ্যম ওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই ডাইলেকট্রিক মিডিয়াম সম্পর্কে দুটো কথা বলবো। ওই ছবিটা এখন থাক ওখানে, হ্যাঁ ছবিটা থাক স্ক্রিনে। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাঝখানে যে ডাইলেকট্রিক মিডিয়াম আছে, এই ডাইলেকট্রিক মিডিয়ামের মধ্যে এর ধনাত্মক এবং ঋণাত্মক অংশ রয়েছে। এর ধনাত্মক এবং ঋণাত্মক অংশ রয়েছে। সেই ধনাত্মক এবং ঋণাত্মক অংশগুলো এই প্লেটের দিকে চলে যাবে, অর্থাৎ পজিটিভ পার্টটা নেগেটিভের দিকে যাবে, নেগেটিভ পার্টটা পজিটিভের দিকে যাবে। ফলে ওর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। সেই ইলেকট্রিক ফিল্ডটা, এর বাইরে যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে তোমাদের পড়া হয়ে গেছে, কারণ এই চ্যাপ্টারটা তৃতীয় চ্যাপ্টার। এর প্রথম দুটো চ্যাপ্টারে বিভব বা পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র সম্পর্কে নিশ্চয়ই আলোচনা হয়ে গেছে এবং তোমরা সেটা নিশ্চয়ই পড়েছো। তাহলে আমরা তৃতীয় চ্যাপ্টার যেহেতু আমরা ধরে নিতে পারি এই সম্পর্কে তোমাদের নির্দিষ্ট ধারণা রয়েছে। তাহলে যে ইলেকট্রিক ফিল্ড যেটা রয়েছে, ইলেকট্রিক ফিল্ডটা ভেতরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছি, ওই ডাইলেকট্রিক মিডিয়ামের জন্য তৈরি যে ইলেকট্রিক ফিল্ড, সেটা ওই বাইরে যে পাতের জন্য যে উৎপন্ন ইলেকট্রিক ফিল্ড তাকে অপোজ করে, তার বিরোধিতা করে, এবং এর ফলে ক্যাপাসিটেন্স অর্থাৎ ধারকত্ব বৃদ্ধি করে। আমরা যদি পরের প্রশ্নে যাই। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। আমাদের না, এটা তো হয়ে গিয়েছে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা, তড়িৎ কোষ ও ধারকের প্রকৃতিগত পার্থক্য কি? আমি আরেকবার বলে দিই, তড়িৎ কোষ ও ধারকের প্রকৃতিগত পার্থক্য কি? আমরা দেখলাম যে ধারক আধান ধরে রাখতে পারে, অর্থাৎ ধারকের মধ্যে কি থাকে, আধান জমা থাকে। আর তড়িৎ কোষ সেও আধান ভেতরে রাখে, অর্থাৎ তড়িৎ কোষের মধ্যেও কিন্তু, তড়িৎ কোষ থেকেও কিন্তু আমরা আধানের একটা প্রবাহ পাই, এবং ধারক থেকেও আমরা একটা আধানের প্রবাহ পাই। তাহলে ধারক এবং তড়িৎ কোষের মধ্যে তফাৎটা কোন জায়গায়? তফাৎটা এই জায়গায় যে ধারকে যে শক্তি সঞ্চিত থাকে সেটা কিন্তু তড়িৎ শক্তি হিসাবেই সঞ্চিত থাকে। ফলে তড়িৎ শক্তি থেকে যখন আমরা ইলেকট্রন প্রবাহ পাই, খুব সহজেই সেটা পেতে পারি এবং খুব অল্প সময়ের মধ্যেই সেটা উৎপন্ন হয়। কিন্তু তড়িৎ কোষের ক্ষেত্রে আমরা রাসায়নিক শক্তি হিসাবে শক্তি সঞ্চিত হতে দেখি, অর্থাৎ রাসায়নিক শক্তি ওর মধ্যে জমা আছে, এবং যখন সেটা বর্তনীতে যোগ করা হচ্ছে তখন উৎপন্ন হচ্ছে তড়িৎ শক্তি, অর্থাৎ শক্তির একটা রূপান্তর ঘটছে। এই রূপান্তর ঘটার ফলে এখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে আধান পাওয়া যায় না। খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে আধান পাওয়া যায়, আধানের প্রবাহ পাওয়া যায় এই ধারকের ক্ষেত্রে। ফলে একটা ফ্ল্যাশ বাল্ব, যেটা প্রথমেই আমি বলেছিলাম ফ্ল্যাশ বাল্বের উদাহরণের ক্ষেত্রে, একটা ফ্ল্যাশ বাল্ব যখন আমরা জ্বালাতে চাইছি তখন কিন্তু ওই 1.5 ভোল্টের ব্যাটারির সামর্থ্য নেই যে একটা ফ্ল্যাশ বাল্বকে জ্বালায়, কিন্তু 1.5 ভোল্টের ব্যাটারির আধানটা গ্রহণ করে একটা ক্যাপাসিটার, একটা ধারক কিন্তু ফ্ল্যাশ বাল্বটাকে জ্বালাতে পারছে। এইখানেই কিন্তু এদের মূলগত পার্থক্য। ধারক আধান সঞ্চয় করে রাখে, ধারকে কিন্তু অন্য কোনো শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয় না, তড়িৎ শক্তি থেকেই আধানের প্রবাহ ঘটে। কিন্তু তড়িৎ কোষে অন্য কোনো শক্তি অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে কিন্তু তড়িৎ শক্তি উৎপন্ন হয়। ফলে তড়িৎ কোষে অনেক সময় ভোল্টেজ ড্রপও হয়ে যায়। কিন্তু ধারকের ক্ষেত্রে কি হয়, একসাথে যদি শর্ট করে দেওয়া হয়, অর্থাৎ দুটো প্লেটকে জুড়ে দেওয়া হয়, তাহলে একটা শব্দ হয়, ফট করে একটা শব্দ হয়, এবং কিছুটা স্পার্ক, কিছুটা আলো উৎপন্ন হয়। এটা আমার স্নেহের ছাত্রছাত্রীদের বলা উচিত যে তোমরা যখনই ইলেকট্রিক্যালের প্রসঙ্গে কোনো ক্লাস করবে বা কোনো কথা শুনবে, মনে রাখবে অলওয়েজ অ্যালার্ট, অ্যাক্সিডেন্ট অ্যাভার্ট। অর্থাৎ তোমরা কিন্তু এখনও ততটা
জেনে উঠতে পারোনি, বুঝে উঠতে পারোনি, যার ফলে তোমরা কোনো ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক লাইনে হাত দিতে পারো বা ধরতে পারো। কাজেই এইটা কখনো কোনো এক্সপার্টের সুপারভিশন ছাড়া কখনো কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে কখনো হাত দিও না। এটা আমার তরফ থেকে তোমাদের কাছে বিনীত অনুরোধ। এবং এটা মনে রাখবে, কখনো তোমরা ক্লাস 10-এও ইলেকট্রিসিটি পড়েছো, আবার এখনও তোমরা ইলেকট্রিসিটি পড়বে, কিন্তু কখনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টকে না বুঝে ব্যবহার করার চেষ্টা করবে না বা যন্ত্রাংশ খোলার চেষ্টা করবে না, কারণ তোমরা অতটা এখনও বুঝে উঠতে পারোনি, অতটা এখনও শিখে উঠতে পারোনি। ফলে আমি একটা কথা এখানে বলবো, সেটা হচ্ছে যে তোমার বাড়িতে মনে করো ইলেকট্রিক ফ্যান রিপেয়ারিং হচ্ছে বা ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে, তাহলে যিনি এটা ঠিক করতে এসছেন, যিনি এটাকে সারাতে এসছেন, তাকে তুমি জিজ্ঞেস করতে পারো যে ক্যাপাসিটার কীভাবে কাজ করে। তো ক্যাপাসিটার তিনি তোমাকে দেখিয়ে দেবেন যে ক্যাপাসিটার ফুল চার্জ অবস্থায় যদি দুটো ইলেকট্রোডকে তার দিয়ে জোড়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে একটা ডিসচার্জ হয়। এটা সেফ, এটা খুব বেশি কিছু ডিসচার্জ হবে না, বেশি চার্জ ফ্লো হবে না, কিন্তু একটা শব্দ হবে এবং তড়িৎমোক্ষণ হবে, যেটা তোমার কৌতূহলকে নিবৃত্ত করবে। আমরা পরের প্রশ্নে যাই। একেবারে আমাদের পরের প্রশ্ন রয়েছে, ধারক কিভাবে ক্রিয়া করে? আরেকবার বলে দিই আমি, ধারক কিভাবে ক্রিয়া করে? আমরা ওই আগের ছবিটায় যদি আরেকটু যাই। অবশ্যই অবশ্যই আমরা চলে যাচ্ছি আগের ছবিতে। ধারকের ক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। আবার ধারকের ক্রিয়া সম্পর্কে একটুখানি বলে দিই এই জায়গায়। সেটা হচ্ছে যে ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক অংশ, সেটা যুক্ত করা হয়েছে ধারকের দুটি পাতের সঙ্গে। ধারকের দুটি পাতের সঙ্গে যখন ধনাত্মক এবং ঋণাত্মক অংশ যুক্ত করা হয়েছে, তখন ধনাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়েছে এবং ওই দিকের পাতটি ধনাত্মক তড়িতায়িত হয়েছে, এবং ঋণাত্মক অংশ থেকে, ব্যাটারির ঋণাত্মক অংশ থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে ধারকের নিচের দিকের প্লেটটায় পৌঁছেছে এবং উপরে পজিটিভ অর্থাৎ ধনাত্মক আধানের আধিক্য হয়েছে, নিচে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ আধানের আধিক্য হয়েছে, ফলে ধারকটি চার্জড হয়েছে, ধারকটি মধ্যে আধান জমা হয়েছে। এর ভেতরে একটা ডাইলেকট্রিক আছে। এই ডাইলেকট্রিক এই আধান যে জমা রয়েছে এবং আধানের যে লিকেজ হচ্ছে না, অর্থাৎ আধান যে বেরিয়ে যাচ্ছে না, আধানের যে ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতে ইলেকট্রন সরাসরি প্রবাহিত হচ্ছে না, এইটা নিয়ন্ত্রণ করছে, এইটাকে আটকে রাখছে। আমরা তাহলে পরে এই ডাইলেকট্রিকের প্রসঙ্গে পরের প্রশ্নে আমরা চলে যাই তাহলে। আচ্ছা আমাদের পরের প্রশ্ন, হ্যাঁ পরের প্রশ্ন হচ্ছে, ধারকের স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করো। এইটা আমাদের প্রশ্ন। নির্ণয় করো। ধন্যবাদ। ধারকের স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করো, এইটা আমাদের এবারের প্রশ্ন। তো ধারকে আমরা শক্তি জমা হচ্ছে, এটা ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবেই জমা হচ্ছে। তো একটা ধারকের মধ্যে যখন কোনো রকম আধান ছিল না, তখন ওর বিভব কত ছিল? 0। কোনো আধান ওর মধ্যে নেই, তখন বিভব হচ্ছে 0। এবারে ওই ধারকে আমরা কিউ পরিমাণ আধান দিলাম, কিউ পরিমাণ আধান ওই ধারকে আমরা দিলাম, তাহলে বিভব কত হলো? ভি। তাহলে প্রথমে বিভব কত ছিল? 0। কেন 0 ছিল? কোনো আধান ছিল না তাই। এখন বিভব কত হলো? ভি। কেন বিভব ভি হলো? তার কারণ এখানে আমরা কিউ পরিমাণ আধান দিয়েছি। তাহলে এই যে শুরু থেকে ভি বিভব প্রাপ্ত হলো, তাহলে এই সময়ের মধ্যে গড় বিভব কত ছিল? গড় ছিল 0 + v/2। এটা হলো গড় বিভব। তাহলে গড় বিভব দাঁড়ালো কত? v/2। v/2 হলো গড় বিভব। তাহলে আমরা ক্লাস 10-এও পড়েছি যে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কিউ আধান নিয়ে গেলে কৃতকার্যের পরিমাণ হচ্ছে ডব্লিউ। ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যদি কিউ পরিমাণ আধানকে আমরা নিয়ে যাই, তাহলে কৃতকার্য হচ্ছে ডব্লিউ। ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান যদি নিয়ে যাই, তাহলে কৃতকার্য ডব্লিউ। এখানে আমরা মনে আছে, আমি একটু মনে করিয়ে দিই, সেটা ভি = IR আমরা লিখেছিলাম এবং কিউ হচ্ছে IT, অর্থাৎ টি সময়ে আই কারেন্ট গেলে যে পরিমাণ আধান যায় সেটা হলো IT। তাহলে এখান থেকে আমরা পেয়েছিলাম I²RT, জুলের সূত্র। এটা হচ্ছে শক্তি উৎপন্ন হয়েছিল। তাহলে ডব্লিউ কৃতকার্য সেটা হলো I²RT। এটা আমরা ক্লাস 10-এ পড়েছি, এটা আমাদের জানা আছে। তাহলে এখানে যে বিভব পার্থক্য হলো সেটা হলো v/2। এই v/2 বিভব পার্থক্যের মধ্যে দিয়ে তুমি কত পরিমাণ আধানকে নিয়ে গেছো? কিউ পরিমাণ আধানকে নিয়ে গেছো। তাহলে কৃতকার্য ডব্লিউ = কত? কিউ × v/2। কিউ × v/2।
আবার আমরা একটু আগে দেখেছি কিউ ভ্যারিজ উইথ ভি এবং কিউ ইকুয়ালস টু ভিসি, তাহলে কিউর জায়গায় যদি আমরা ভিসি লিখি ইন্টু ভি ডিভাইড বাই 2, তাহলে ভি স্কোয়ার সি বাই 2, এটা হলো সঞ্চিত ধারকের সঞ্চিত স্থিতিশক্তি। এইটাই হলো ধারকের সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ। আবার যদি এটাকে আমরা কিউ দিয়ে লিখি তাহলে আমরা কিউ দিয়ে লিখতে পারি কিউ স্কোয়ার বাই 2সি, কিউ স্কোয়ার বাই 2সি, এটাও হচ্ছে ধারকের সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ। পরের প্রশ্ন চলে পরের যাব? প্রশ্ন। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন রয়েছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত? সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত? সমান্তরাল পাতধারক বলতে আমরা কি বুঝি? সমান্তরাল পাতধারক মানে দুটো পাত রয়েছে, প্লেট, এরা সমান্তরাল, এর মাঝে কোনো ডাইলেকট্রিক মিডিয়াম আছে, এর ধারকত্ব কত? এর ধারকত্ব নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে এর মধ্যে কিছু আধান রয়েছে, তো ধরা যাক ধনাত্মক আধান, এর মধ্যে ধরা যাক ঋণাত্মক আধান রয়েছে। হ্যাঁ, তো এইটা যদি আমরা কোনো রকমভাবে ধনাত্মক আধানে আহিত করি, এটাকে যদি ধনাত্মক আধানে আহিত করি, তাহলে এর মধ্যে ধনাত্মক ঋণাত্মক দুরকমই ছিল, কিন্তু আমরা এটাকে গ্রাউন্ড করাতে ঋণাত্মকগুলো উপরে রয়ে গেল আর ধনাত্মকগুলো যেগুলো মুক্ত আধান সেগুলো ভূমিতে চলে গেল, গ্রাউন্ড হয়ে গেল। তাহলে এই অংশে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, ইলেকট্রিক ফিল্ড আছে সেটা হচ্ছে এই অংশে যে ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হবে সেটা সিগমা বাই কে এপসাইলন 0, সিগমা বাই কে এপসাইলন 0 এই ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়, এটা আমরা জানি। এখানে একটা ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়। ধরা যাক এর দূরত্ব, দুটো পাতের মধ্যেকার দূরত্ব হচ্ছে ডি, এই দুটো পাতের মধ্যেকার দূরত্ব ডি এবং এর ক্ষেত্রফল হচ্ছে এ, এর ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল হচ্ছে এ। সুতরাং এখানে যে ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়েছে ই ইকুয়ালস টু সিগমা বাই কে এপসাইলন 0, এখানে কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ শূন্য মাধ্যমের ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। আবার এটাকে রিলেটিভ পারমিটিভিটিও বলা হয়, রিলেটিভ পারমিটিভিটিও বলা হয়, কে কে ডাইলেকট্রিক কনস্ট্যান্টও বলা হয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, কে ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন 0। তাহলে এখানে ই পেয়ে গেলাম, তাহলে বিভব কত হবে? ভি, ভি ইকুয়ালস টু হচ্ছে ই ইন্টু ডি, ডি হচ্ছে ডিস্টেন্স, তাহলে সিগমা বাই কে এপসাইলন 0 ইন্টু ডি, এইটা হলো বিভব। তাহলে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব কত হবে? ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে কিউর পরিমাণ কত? কিউ হচ্ছে এ সিগমা, সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। যদি এখানে কিউ পরিমাণ আধান থাকে তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে, যদি কিউ পরিমাণ আধান মোট থাকে তাহলে কিউ বাই এ হচ্ছে সিগমা। সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, এটা তোমরা জানো, এটা আগের চ্যাপ্টারে ছিল, তোমরা নিশ্চয়ই পড়েছো, ফলে এই নিয়ে আর বিশদে কিছু বলছি না। শুধু এইটুকু বলি যে এটা তোমরা জানো ই ইকুয়ালস টু সিগমা বাই কে এপসাইলন 0, তাহলে বিভব উৎপন্ন হলো ভি ইকুয়ালস টু সিগমা ডি বাই কে এপসাইলন 0, তাহলে সি ইকুয়ালস টু এ সিগমা কিউর জায়গায় এবং ভি এর জায়গায় সিগমা ডি আর কে এপসাইলন 0। তাহলে এ এপসাইলন 0, এ কে এপসাইলন 0 বাই ডি, এইটা হলো সমান্তরাল পাতধারকের ধারকত্ব। সমান্তরাল পাতধারকের ধারকত্ব কত? সি ইকুয়ালস টু এ কে এপসাইলন 0 বাই ডি। তাহলে সমান্তরাল পাতধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ভর করছে পাতের ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে এবং পাত দুটির মধ্যেকার দূরত্ব। পাত দুটির মধ্যেকার দূরত্ব যত বৃদ্ধি পাবে, পাত দুটির মধ্যেকার দূরত্ব যত বৃদ্ধি পাবে তত ধারকত্ব হ্রাস পাবে। পাত দুটির মধ্যেকার দূরত্ব যত বৃদ্ধি পাবে, ডি যত বাড়বে, যত পাত দুটোকে আমরা অনেক দূরে নিয়ে যাব তত এর ধারকত্ব কমে যাবে। যত পাত দুটোকে কাছাকাছি রাখবো তত ধারকত্ব বৃদ্ধি পাবে, ডি যত কমবে সি তত বাড়বে। এখন এইটা দেখো, এইটা আরও তোমরা ভালো করে বুঝতে পারবে, যদি এটা কাছাকাছি থাকে তাহলে এদের মধ্যে আকর্ষণ বলটা বেড়ে যাবে। অর্থাৎ এই পাত দুটো যদি খুব কাছাকাছি চলে আসে তাহলে উপরের যে আধান রয়েছে আর নিচে যে আধান রয়েছে তাদের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পাবে। এই আকর্ষণ বলের পরিমাণ যত বৃদ্ধি পাবে তত বেশি পরিমাণে আধানকেও ধরে রাখতে পারবে, সেই জন্য ক্যাপাসিটেন্স বা ধারকত্ব বৃদ্ধি পাবে, সেই জন্য ধারকত্ব বৃদ্ধি পাবে। আবার এরিয়া যত বাড়বে, এর আগেও আমরা আলোচনা করেছি যে ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এরিয়ার উপর নির্ভর করছে। এরিয়া মানে
এই যে পাথটা আমরা ব্যবহার করছি, এই পাথটা ক্ষেত্রফল যত বড় হবে তত বেশি পরিমাণে আধান ধরে রাখতে পারবে। পাতের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে তত বেশি পরিমাণে আধান ধরে রাখতে সক্ষম হবে। আর পারস্পরিক দূরত্ব প্লেট দুটো যত বৃদ্ধি পাবে তত ও কম পরিমাণে আধান ধরে রাখতে সক্ষম হবে। তাহলে এই দুটো বিষয়, একটা হচ্ছে পাতের ক্ষেত্রফল, আরটা হচ্ছে পাত দুটির মধ্যেকার দূরত্ব, এই দুটো বিষয়ের উপর কিন্তু ধারকত্ব নির্ভর করছে। আর সমান্তরাল যেটা আমাদের আলোচনার এই টপিকটা ছিল, এই বিষয়টা ছিল যে ধারকত্ব, এবং তাতে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ধারকের সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ। তাহলে ধারকের সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ নির্ণয় করব। তাহলে এখানে আমরা স্থিতিশক্তির পরিমাণ নির্ণয় করেছি, এখানে আমরা ক্যাপাসিট্যান্স ধারকত্ব নির্ণয় করছি। আচ্ছা, এই প্রসঙ্গে কথাটা মনে হলো তাই বলে রাখি, সেটা হচ্ছে এই প্রশ্নটা, অর্থাৎ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করো এবং ধারকের সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ, এই প্রশ্নটা কিন্তু হায়ার সেকেন্ডারিতে বারবার এসছে। অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এই প্রশ্ন আমরা যদি বছরের প্রশ্নগুলো দেখি তাহলে দেখব এই দুটো প্রশ্ন বারবার এসছে। ফলে ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলো অবশ্যই এই দুটো প্রশ্ন তৈরি করে রাখবে। এই দুটো প্রশ্ন কিন্তু আমরা দেখেছি বারবারই পরীক্ষায় এসছে। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, আমাদের পরের প্রশ্নে রয়েছে ধারকে পরাবিদ্যুতের ব্যবহার কি? হ্যাঁ, এই প্রসঙ্গে আমরা যদি ছবিটা দেখি, একটা ছবি ছিল ডাইলেকট্রিকের। ডাইলেকট্রিকের বা পরাবৈদ্যুতিক মাধ্যম যেটা রয়েছে সে সম্পর্কে একটুখানি আলোচনা করা দরকার। দুটো প্লেট, আমরা বারবার বলছি ধারকে দুটো প্লেট আছে, তার মাঝখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম আছে। দুটো প্লেটের মাঝখানে যে মাধ্যমটাকে আমরা ব্যবহার করি সেই মাধ্যমটা ইনসুলেটরের কাজ করে, অর্থাৎ অন্তরকের কাজ করে। অর্থাৎ ধারক থেকে সোজাসুজি একটা আধান অপর একটি প্লেটে, একটা প্লেট থেকে আরেকটা প্লেটে সরাসরি যাতে যেতে না পারে সেই জন্য ওই মিডিয়ামটা কাজ করে। তাহলে দেখা যায় যে এর একটা নির্দিষ্ট পোলারিটি যদি থাকে, যদি এটার একটা নির্দিষ্ট পোলারিটি থাকে, কারণ ডাইলেকট্রিক মিডিয়াম পোলার হতে পারে, ডাইলেকট্রিক মিডিয়াম নন পোলার হতে পারে। এই যদি এলোমেলোভাবে যদি পোলার হয় তাহলে দেখা যায় সে এলোমেলোভাবে অণুগুলো সজ্জিত আছে, অণুগুলো এলোমেলোভাবে সজ্জিত আছে, এলোমেলোভাবে অণুগুলো সজ্জিত আছে। যদি এটা পোলার হয়, ডাইলেকট্রিক মিডিয়ামটা পোলার হতে পারে, অর্থাৎ পরাবৈদ্যুতিক মাধ্যম তার একটা মেরুবর্তী হতে পারে। এটা মেরুবর্তী মানে কি? মেরুবর্তী মানে হচ্ছে আমরা জানি যে কোনো পদার্থ সেই পদার্থের ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক আধান রয়েছে। এখন ধনাত্মক আধানগুলোর একটা সেন্টার অফ গ্র্যাভিটি রয়েছে আর ঋণাত্মক আধানগুলোর একটা সেন্টার অফ গ্র্যাভিটি রয়েছে। যদি ধনাত্মক এবং ঋণাত্মক আধানের সেন্টার অফ গ্র্যাভিটি কোয়েনসাইড করে, একই বিন্দুতে সমাপতিত হয়, তাহলে ওটা কিন্তু নন পোলার সাবস্টেন্স হবে, অর্থাৎ তার মধ্যে কোনো পোলারিটি দেখা যাবে না। অর্থাৎ নির্দিষ্ট ধনাত্মক এবং ঋণাত্মক দিক, পজিটিভ বা নেগেটিভ দিক, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে না। তাহলে কখন দেখতে পাওয়া যাবে? যদি দেখা যায় যে ধনাত্মক আধানগুলোর ভরকেন্দ্র এবং ঋণাত্মক আধানগুলোর ভরকেন্দ্র সমাপতিত হয়নি, আলাদা বিন্দু, তাহলে একটা সুনির্দিষ্ট ধনাত্মক এবং ঋণাত্মক দিক দেখতে পাওয়া যাবে। এই যে সুনির্দিষ্ট ধনাত্মক এবং ঋণাত্মক দিক দেখতে পাওয়া যাবে, তার কিন্তু নির্দিষ্ট কোনো ওরিয়েন্টেশন থাকবে না। ওরিয়েন্টেশন মানে কোনো নির্দিষ্ট অভিমুখ থাকবে না। এখানে যেমন দেখা যাচ্ছে নির্দিষ্ট অভিমুখ নেই, এই ধনাত্মক ঋণাত্মকগুলো এলোমেলোভাবে সজ্জিত আছে। যদি এলোমেলোভাবে সজ্জিত থাকে তাহলে ওর মধ্যে কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্র দিলে, ওই বস্তুটা কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে যাওয়া হলে তখন এই সজ্জা পরিবর্তন হবে, যেটা আমরা ওই ছবিটায় দেখছিলাম। ম্যাডাম যদি একটু ছবিটা দেখান, এই ছবিটায় আমরা দেখছিলাম যে পজিটিভ এবং নেগেটিভগুলো একটা নির্দিষ্ট দিকে সজ্জিত হয়ে গেছে। পজিটিভ এবং নেগেটিভগুলো একটা নির্দিষ্ট দিকে যদি সজ্জিত হয়ে যায় তাহলে ওর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। অর্থাৎ যখনই ধনাত্মক এবং ঋণাত্মক আধানগুলো একটা নির্দিষ্ট অভিমুখে সজ্জিত হবে তখনই একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। যে ইলেকট্রিক ফিল্ডটা বাইরের যে ইলেকট্রিক ফিল্ড, দেখো বাইরে ধনাত্মক পাতটা দেখো, যেখানে ধনাত্মক পাত সেখানে পরাবৈদ্যুতিক মাধ্যমের ঋণাত্মক অংশগুলো গিয়ে জড়ো হয়েছে, আর যেখানে ঋণাত্মক পাত সেখানে পরাবৈদ্যুতিক মাধ্যমের ধনাত্মক অংশগুলো গিয়ে জড়া হয়েছে। অর্থাৎ
বাইরের যে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ প্লেটের জন্য যে ইলেকট্রিক ফিল্ড প্লেটের ভেতরে যে ইলেকট্রিক ফিল্ড সেটার একটা নির্দিষ্ট অভিমুখ আছে ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে। আর ডাইলেকট্রিকের জন্য ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা উল্টো। অর্থাৎ প্লেটের জন্য যে ইলেকট্রিক ফিল্ড আর ডাইলেকট্রিকের জন্য উৎপন্ন ইলেকট্রিক ফিল্ড তারা কিন্তু একে অপরের বিরোধিতা করছে। এই বিরোধিতা করার ফলে এফেক্টিভ ভোল্টেজটাকে কমিয়ে দিচ্ছে। এফেক্টিভ ভোল্টেজ যেহেতু কমাচ্ছে, এফেক্টিভ ভোল্টেজ কমানোর ফলে আমার ক্যাপাসিটেন্স বা ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে, কারণ C = Q/V, একই পরিমাণ আধান আছে, অথচ এফেক্টিভ ভোল্টেজটাকে আমরা কমিয়ে দিচ্ছি ডাইলেকট্রিক ব্যবহার করে। তাহলে আমরা কি করছি? ক্যাপাসিটেন্স বাড়াতে পারছি। এই পরাবৈদ্যুতিক মাধ্যম, জলও একটা পরাবৈদ্যুতিক মাধ্যম, অভ্র একটা পরাবৈদ্যুতিক মাধ্যম, হ্যাঁ, এইগুলো হচ্ছে বিভিন্ন রকম পরাবৈদ্যুতিক মাধ্যম। কাঁচ একটা পরাবৈদ্যুতিক মাধ্যম, PVC পরাবৈদ্যুতিক মাধ্যম। আমি একটা বলি, সেটা হচ্ছে জলের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে প্রায় 80, কারণ জল পোলার। যেগুলো পোলার সাবস্টেন্স অর্থাৎ যার নির্দিষ্ট পজিটিভ এবং নেগেটিভ দিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা এই ক্যাপাসিটেন্স বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করতে পারে, যেহেতু ওদের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অনেক বেশি হয়, কেটা অনেক বেশি, কে বেশি বলে আমরা একটু আগে যে এক্সপ্রেশন লিখেছি সেখানে আমরা লিখেছিলাম Ka(σ0)/d। তাহলে ওখানে কেটা ছিল ডাইরেক্টলি প্রপোর্শনাল সি এর সাথে, কে যত বেশি হবে তত ক্যাপাসিটেন্স বাড়াতে পারবে। আমরা তাহলে পরের প্রশ্নে যদি যাই। অবশ্যই আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এটা আমরা পড়লাম। আচ্ছা, আমরা এই প্রশ্নে চলে যাই, ধারকের সমবায় কাকে বলে? ধারকের সমবায়, আমরা সমবায় মানে হচ্ছে একটা কম্বিনেশন, কিভাবে সার্কিটে ধারকগুলোকে সেট করব। আমরা মাধ্যমিকে পড়েছি রোধকের সমবায়, অর্থাৎ রোধগুলোকে কিভাবে সেট করব। রোধের সমবায় আমরা পড়েছি শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। ধারকের ক্ষেত্রেও তাই, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ধারকগুলোকে যদি আমরা এইভাবে যুক্ত করি, তাহলে এটাকে আমরা বলবো শ্রেণী সমবায়। ধরা যাক এইখানে দুটো অংশের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে V, তাহলে প্রথম ধারকতে বিভব পার্থক্য প্রান্তীয় বিভব প্রভেদ V1 এবং দ্বিতীয় ধারকে V2, তৃতীয় ধারকে আমরা ধরতে পারি প্রান্তীয় বিভব প্রভেদ V3। অর্থাৎ যে বিভবটা আমরা V = আমরা লিখতে পারি V1 + V2 + V3। এইটা হলো মোট বিভব। এইবার মনে করো তুমি প্রথমটায় +Q আধান জমা হয়েছে, যদি +Q আধান হয় তাহলে এখানে -Q আসবে। আবার যেহেতু এখানে -Q আর এখানে +Q কি করবে, এই যে প্লেটটা, এই প্লেটে +Q -Q দুরকম আধানই ছিল, কিন্তু -Q কেও টেনে রাখবে, +Q কে রিপেল করবে, +Q এখানে পৌঁছবে। এখানে কি হবে? -Q, আবার এখানে +Q, এখানে -Q। তাহলে একটা প্রশ্ন তুমি করতেই পারো, সেই প্রশ্নটা হচ্ছে যে এই ধারকে মোট আধান কত স্যার? তাহলে মোট আধান তো এই ধারকে সবসময় 0, কারণ +Q -Q রয়েছে, কিন্তু আমরা ধারকের আধান বলতে মোট আধানের কথা বলি না, একটা প্লেটের আধানের কথা বলি, সেটাই কিন্তু ধারকের আধান। একটা প্লেটের আধানের কথা আমরা যেটা বলি সেটাই হলো ধারকের আধান। অর্থাৎ এইখানে প্রত্যেকটা ধারকে আমরা বলবো Q পরিমাণ আধান আছে, প্রত্যেকটা ধারকে Q পরিমাণ আধান আছে। তাহলে Q পরিমাণ আধান যদি প্রত্যেকটা ধারকে থাকে, তাহলে এখানে আমরা জানি Q = VC, তাহলে V = Q/C। তাহলে যদি এই সবকটা 3টে ধারকের বদলে আমি একটা ধারক ব্যবহার করি এবং এর ধারকত্ব হচ্ছে C, এর প্রত্যেকটা ধারকত্ব, একটা C1, একটা C2, একটা C3, তাহলে আমরা V = লিখতে পারি Q/C, আর V1 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? Q/C1, Q/C2 আর Q/C3। তাহলে 1/C = আমরা কি লিখতে পারি? 1/C1, 1/C2 + 1/C3। এইটাই হলো ধারকের কম্বিনেশন। অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/C = 1/C1 + 1/C2 + 1/C3। এইটা হলো ধারকের শ্রেণী সমবায়। এবার আমরা যাব সমান্তরাল সমবায়। যদি আমরা সমান্তরাল সমবায় ধারকগুলোকে যুক্ত করি,
ধারকগুলোকে যদি আমরা সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে প্রত্যেকটা ধারক একই বিভব পার্থক্যে যুক্ত হয়েছে। প্রত্যেকটা ধারক একই বিভব পার্থক্যে যুক্ত হয়েছে। কিন্তু যেহেতু ধারকগুলোর ধারকত্ব পৃথক, একটা C1, একটা C2, একটা C3, তাহলে প্রত্যেকটাতে আলাদা পরিমাণ আধান জমা হবে। তাহলে Q1 এখানে, Q2 এখানে এবং Q3 এখানে আধান জমা হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। যদি তিনটের বদলে একটা ধারক ব্যবহার করা হয়, তিনটের বদলে একটা ধারক এবং ধারকত্ব C এবং বিভব পার্থক্য V, তাহলে এই ধারকটাকে বলা হবে এই তিনটে ধারকের তুল্য ধারক। ঠিক যেমনভাবে এই ধারকটা হচ্ছে এই তিনটে ধারকের তুল্য ধারক, এবং আমরা তুল্য ধারকত্ব নির্ণয় করেছি যে তিনটের বদলে একটা ব্যবহার করলে আমরা যে একই এফেক্ট পাই, একই ফলাফল পাই, তাহলে আমরা বলবো তুল্য ধারক। এই ক্ষেত্রেও আমরা তিনটের বদলে একটা ধারক ব্যবহার করছি, একটা ধারক ব্যবহার করে একই ফলাফল পেতে চলেছি। একই ফলাফল যদি পাই তাহলে আমরা বলবো যে এটা হলো তুল্য ধারক। এটা V বিভব পার্থক্য যুক্ত, এটা V বিভব পার্থক্য যুক্ত। তাহলে এখানে Q1, Q2, Q3 মোট আধান তাহলে কত? ধরে নাও Q ইকুয়ালস টু কত? Q1 প্লাস Q2 প্লাস Q3। এই Q আধান ওর মধ্যে জমা হতে হবে, তবেই এই ধারকটা হবে এই তিনটের তুল্য ধারক। তাহলে Q আধান যদি এই ধারকে জমা হয় তাহলে Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3। Q1 প্লাস Q2 প্লাস Q3, এইটা হলো Q পরিমাণ আধান কোথায় জমা হয়েছে? এই ধারকে জমা হয়েছে, এই ধারকে Q পরিমাণ আধান জমা হয়েছে। তাহলে Qর জায়গায় আমরা লিখতে পারি Q ইকুয়ালস টু VC। Q1 এর ক্ষেত্রে VC1, VC2 এবং এখানে VC3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি C ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। অর্থাৎ সমান্তরাল সমবায় যে তুল্য ধারকত্ব আমরা নির্ণয় করলাম, সমান্তরাল সমবায় যদি ধারকগুলোকে যুক্ত করি তাহলে আমরা C ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3 পাবো। যদি শ্রেণী সমবায় যুক্ত করি তাহলে 1/C ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 পাবো। এইটা তোমরা ক্লাস 10-এ রোধ পড়েছো। তো রোধকের সমবায়ের ক্ষেত্রে আমরা যেরকম পড়েছি, শ্রেণী সমবায় যুক্ত হলে যা হয় এক্ষেত্রে সমান্তরাল সমবায় সেই রেজাল্ট দিচ্ছে, আর সমান্তরাল সমবায় যা হয় শ্রেণী সমবায় সেই রেজাল্ট দিচ্ছে। অর্থাৎ রোধকের কম্বিনেশন যেরকম হয়, ধারকের কম্বিনেশনের ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু উল্টো, মানে দুটো বদলা বদলি হয়ে গেল। ওর সিরিজে যেরকম কম্বিনেশন হয়, রোধকের ক্ষেত্রে সিরিজে যেরকম কম্বিনেশন হয়, ধারকের ক্ষেত্রে সমান্তরালে সেই কম্বিনেশনে সেই রেজাল্টটা দেয়। আবার রোধকে সমান্তরালে যে রেজাল্টটা হয়, ধারকের ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে সেই রেজাল্টটা হয়। এইটা মনে রাখার সুবিধার জন্য বললাম, এইটা তোমরা মনে রাখবে। এবং এই ধরনের কম্বিনেশন থেকে প্রচুর অঙ্ক বইতে দেওয়া আছে, তোমরা সেই অঙ্ক নিশ্চয়ই করবে। এবং যখন এই অঙ্কগুলো করবে তখন খেয়াল রাখবে এই কম্বিনেশনটা কিভাবে হচ্ছে, এই কম্বিনেশনটার কথা মনে রাখবে এবং এই সমান্তরাল এবং শ্রেণী সমবায়ের অঙ্কগুলো বই থেকে করার চেষ্টা করবে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন হচ্ছে আহিক ধারকের পাতদ্বয়ের আকর্ষণ বল কত? আহিত ধারকের যে পাতদ্বয়, অর্থাৎ যে ধারক আহিত ওর মধ্যে আধান দেওয়া হলে সেই ধারক হচ্ছে আহিত। তাহলে আহিত ধারকের পাতদ্বয়ের মধ্যে আকর্ষণ বল কত? আহিত ধারক যদি মনে করো এই হলো ধারকের দুটো প্লেট, তাহলে এর মধ্যে যদি এটা ধনাত্মক প্লেট হয় এবং এটা ঋণাত্মক প্লেট হয়, তাহলে এই ধনাত্মক প্লেটের জন্য ঋণাত্মক প্লেটের এখানে এই প্লেট দুটো যদি খুব কাছাকাছি হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে ইলেকট্রিক ফিল্ডটা, এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে, তড়িৎ ক্ষেত্র আছে। তড়িৎ ক্ষেত্র কি? তড়িৎ ক্ষেত্র হচ্ছে ওখানে যদি ধনাত্মক আধানকে ছেড়ে দেওয়া হয় তাহলে ধনাত্মক আধান ওই পথ বরাবর চলবে। এইখানে যদি আমরা ধনাত্মক আধানকে ছেড়ে দিই তাহলে ধনাত্মক আধান এই পথ বরাবর চলবে, সেইটাই হলো তড়িৎ ক্ষেত্র। তাহলে এইখানে যে তড়িৎ ক্ষেত্র রয়েছে সেই তড়িৎ ক্ষেত্রকে আমরা ধরতে পারি ইউনিফর্ম। মানে এইটা কোনো জায়গায় কোনো ডিভিয়েশন হয়নি, মানে এর মানটা অপরিবর্তিত থেকে গেছে। এর ভেতরে যখন ইলেকট্রিক ফিল্ডটা আমরা কনসিডার করছি
তখন ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটার কোনো পরিবর্তন হয়নি, ইলেকট্রিক ফিল্ডটা একই রকম আছে ভেতরে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কত? এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সিগমা বাই 2k ε0। এইটা হলো ইলেকট্রিক ফিল্ড। এইখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এর আগে যখন আমরা সমান্তরাল পাতধারকের ধারকত্ব করেছি তখন সিগমা বাই k ε0 লিখেছিলাম, এখন লিখছি সিগমা বাই 2k ε0। একটা কনফিউশন হতে পারে কেন এরকম হলো। সেই প্রসঙ্গে বলি, এখানে কিন্তু শুধু এই একটা প্লেটের জন্য আমরা কনসিডার করছি এইখানে ইলেকট্রিক ফিল্ড সিগমা বাই 2k ε0। যদি দুটো প্লেটের জন্য ভেতরের ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে দুটোর জন্যই সিগমা বাই 2k ε0 যোগ করলে তখন সিগমা বাই k ε0 দাঁড়াচ্ছে। বোঝা গেল নিশ্চয়ই? কারণ সিগমা বাই 2k ε0 এর কন্ট্রিবিউশন এরও কন্ট্রিবিউশন দুটো যদি যোগ করি তখন হচ্ছে সিগমা বাই k ε0, যেটা আমরা আগে করেছি ধারকের সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ণয়ের ক্ষেত্রে। এইখানে এই প্লেটটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই 2k ε0। সিগমা বাই 2k ε0 ইলেকট্রিক ফিল্ড এই প্লেটটার জন্য এইখানে। তাহলে এই প্লেটটা আমরা কি জানি? আমরা জানি F = E × D, E × A। আমরা জানি E × A সিগমা, মানে এটা হলো EQ। অ্যাকচুয়ালি আমাদের প্রথমেই লেখা উচিত EQ। F = EQ। EQ, E হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর Q হচ্ছে আধান। তাহলে F = EQ। F = EQ, এইটা হচ্ছে আমার ফোর্স। তাহলে এখানে কি পাবো আমরা? E × A সিগমা। A সিগমা মানে A হচ্ছে এরিয়া, সিগমা হচ্ছে সারফেস ডেন্সিটি অফ চার্জ, অর্থাৎ আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব ইন্টু এই পাতের ক্ষেত্রফল, এটা হচ্ছে কিউ, EQ। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে, সেই আকর্ষণ বলটা হচ্ছে সিগমা বাই 2k ε0 ইন্টু A সিগমা, বা A সিগমা স্কোয়ার ডিভাইড বাই 2k ε0। এইটা হচ্ছে আকর্ষণ বল, যে আকর্ষণ বলটা এই দুটো প্লেটের মধ্যে ক্রিয়া করবে। তাহলে আশা করি বোঝা গেল যে এই প্লেট দুটো সবসময় নিজেদের মধ্যে আকর্ষণ করবে। আকর্ষণ করার ফলে এই দুটো প্লেট যেহেতু নিজেদের মধ্যে আকর্ষণ করবে, আকর্ষণ করার ফলে আর কাছে আসতে চাইবে। এই কাছে আসাটাকে বাধা দেবে কে? ডাইলেকট্রিক মেটেরিয়ালের স্ট্রেংথ ভালো হলে সে ওই প্লেট দুটোকে ধরে রাখতে পারবে, ধরে রাখতে সক্ষম হবে। এবং এইটা একটা মেকানিক্যাল সাপোর্টের মতো কাজ করে। মেকানিক্যাল সাপোর্ট মানে একটা রিইনফোর্সমেন্ট। মানে তুমি একটা বিল্ডিং বানাচ্ছ, সেই বিল্ডিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, একটা কংক্রিট তৈরি করছো, ভেতরে লোহা দিচ্ছ, তার উপর বাইরে দিয়ে কংক্রিট ঢালাই হচ্ছে, এইটা ওই কংক্রিটে জোর বাড়াচ্ছে লোহাটা। তাই এক্ষেত্রে কি হচ্ছে, দুটো প্লেটকে তো কীভাবে আটকে রাখবে? দুটো প্লেটকে সেই জন্য মাঝখানে একটা ডাইলেকট্রিক মিডিয়াম দিয়ে তার মধ্যে মেকানিক্যাল স্ট্রেংথ দেওয়া হচ্ছে, স্ট্রেংথ ইনক্রিজ করা হচ্ছে, এবং প্লেট দুটো আটকে থাকছে, কাছাকাছি যেতে পারছে না। তবে যদি এটা ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয় সে কথা আলাদা। ইলেকট্রিক ডিসচার্জ হলে তখন প্লেটটা খারাপ হয়ে যাবে, অর্থাৎ ওই ডাইলেকট্রিক মিডিয়ামটা খারাপ হয়ে যাবে, তখন তার মেটেরিয়ালের স্ট্রেংথটাও নষ্ট হবে। হ্যাঁ, ফলে এই ঘটনাটা তখন কিন্তু বিষয়টা পরিবর্তন হবে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। আচ্ছা, ধারকের ব্যবহারের উদাহরণ দাও। হ্যাঁ, ধারকের ব্যবহারের ক্ষেত্রে আমরা কতগুলো আলোচনা করেছি। ধারকের ব্যবহার কীরকম হতে পারে। হ্যাঁ, এর আগে আমরা আলোচনা করেছি যে একটা ফ্ল্যাশ বাল্বের ক্ষেত্রে ধারক ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, ফ্যানের ক্ষেত্রে ধারক ব্যবহার করা হয়, ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে ধারক ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় অবতারণা করতে পারি ডাইলেকট্রিক মিডিয়াম প্রসঙ্গে। অর্থাৎ ডাইলেকট্রিক মিডিয়ামের যদি কোনো পরিবর্তন হয়, সেটাও কিন্তু একটা বিষয়, সেটাও কিন্তু আমরা বলতে পারি। আমি একটু ওই প্রসঙ্গটা একটুখানি বলছি যে ডাইলেকট্রিক মিডিয়ামটা কিভাবে এই সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়, এবং সেটা কিভাবে ডিফারেন্ট ডাইলেকট্রিক মিডিয়াম ব্যবহার করা যেতে পারে। মনে করো এই একটা প্লেট, এই দুটো ডিস্টেন্স হচ্ছে ডি, এইখানে আমরা একটা ডাইলেকট্রিক মিডিয়াম ব্যবহার করেছি, এটা K1, এটা K2।
এই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এটার K1, এটার K2। পরাবৈদ্যুতিক ধ্রুবক K1, পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে K2। দুটো ডাইলেকট্রিক মিডিয়াম ব্যবহার করা হয়েছে। মনে করো এইটার থিকনেস হচ্ছে T। মনে করো এইটার থিকনেস হচ্ছে T, তাহলে এর থিকনেস কত হবে? D মাইনাস T। এখানে ইলেকট্রিক ফিল্ড কত? এই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই K এপসাইলন 0। এইটা হলো ইলেকট্রিক ফিল্ড K1 এপসাইলন 0, এটা হচ্ছে E1। আর এক্ষেত্রে E2 ইকুয়ালস টু কত হবে? সিগমা বাই K2 এপসাইলন 0, দুটো ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মানটা পরিবর্তন হচ্ছে, যেহেতু এটা K এর উপর ডিপেন্ডেন্ট। K1 K2 রিলেটেড, K1 এর উপর ডিপেন্ড করে প্রথমটা, আর K2 এর উপর ডিপেন্ড করে সেকেন্ড পার্টটা। তাহলে ইলেকট্রিক ফিল্ডের একটা পরিবর্তন হচ্ছে। তাহলে পোটেনশিয়াল, টোটাল পোটেনশিয়াল আমরা যদি V বের করি, V ইকুয়ালস টু আমরা কী পাবো? E1 ইন্টু D মাইনাস T, আর এটা E2 ইন্টু T। তাহলে E1 এর জায়গায় আমরা লিখতে পারি সিগমা বাই K এপসাইলন 0 ইন্টু D মাইনাস T, আর E2 এর জায়গায় স্যার আমরা আমাদের লিখতে পারি সময় প্রায় শেষ হয়েছে, সিগমা, একটু জলদি। একটু তাড়াতাড়ি করবো তাই তো, সিগমা বাই K2 এপসাইলন 0 ইন্টু T। এইখানে আমরা V বের করব, তাহলে Q ইকুয়ালস টু A সিগমা, তাহলে আমরা এখান থেকে C ইকুয়ালস টু Q বাই V করে আমরা Cটা বের করার চেষ্টা করব। আমরা কি আরো দু একটা প্রশ্ন দিতে পারবো? না, সময় আর একেবারেই নেই, একদমই শেষ। আমরা তাহলে শেষ শেষ প্রশ্নটা, শেষের দিকে একটা প্রশ্ন নিয়ে নিই। শেষের প্রশ্ন হয়ে গেছে। শেষের প্রশ্নটা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। না, এটা তাপমাত্রার ব্যাপার। আরেকটা আপনি বরঞ্চ আচ্ছা, বলে দিন, একটু আমি বলে সংক্ষেপে দিচ্ছি বলে তাহলে। দিন, হ্যাঁ। সেটা হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তন হলে এইখানে কিন্তু ক্যাপাসিট্যান্সের পরিবর্তন হতে পারে। যদি শীতকাল আর গ্রীষ্মকালে ডাইলেকট্রিক মিডিয়ামের যে মেটেরিয়ালটা থাকে তার মধ্যে একটু ডিফারেন্স এসে যায়। কীরকম ডিফারেন্স, এটা একটু বলি, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে যে গরমকালে কি হয়, গরমকালে ডাইলেকট্রিক মিডিয়ামের পজিটিভ এবং নেগেটিভ। স্যার আর সময় নেই একদম, আচ্ছা, আপনি মানে আচ্ছা, তাহলে আমি কনক্লুড একদম করছি, সংক্ষেপে শীতকালে যদি, এই ক্যাপাসিট্যান্সটা একটু বেড়ে যায় আর গরমকালে ক্যাপাসিট্যান্সটা একটু কমে যায়। সেটা হচ্ছে একটু হিটিং কেওসের জন্য, একটু ওই ডাইলেকট্রিক মিডিয়ামে একটু কেওস একেবারে। সৃষ্টি হয়। একেবারে অনেক ধন্যবাদ আচ্ছা, অনেক স্যার ধন্যবাদ। আপনাকে। হ্যাঁ, অনেক আমাদের সময় আজকে একেবারেই শেষ। অনেক ধন্যবাদ আপনাকে, তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্যায়ে। ততক্ষণ সাবধানে থাকো এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থাকো।